নমস্কার, ডক্টর লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে পালমোনোলজি বা ফুসফুসজনিত রোগ। এবং এই আলোচনার জন্য আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে স্টার্লিং হসপিটালের পালমোনোলজি বিশেষজ্ঞ ডক্টর সৈকত ব্যানার্জি। ডাক্তারবাবু নমস্কার, আপনাকে। আমি ডক্টর সৈকত ব্যানার্জি, স্টার্লিং হসপিটালের সাথে আমি এখন যুক্ত অ্যাজ আ ভিজিটিং কনসালটেন্ট পালমোলজিস্ট। প্রথমে আপনাদের একটু বলে দিই যে পালমোনোলজি বিষয়টা কি। এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, মানে প্রাচীন ল্যাটিন ভাষা, সেই ভাষার থেকে উদ্ভূত একটা শব্দ। পালমো কথাটার অর্থ ল্যাটিন ভাষায় ফুসফুস, আর লোগোস মানে হচ্ছে স্টাডি বা রিসার্চ, অর্থাৎ পড়াশোনা বা গবেষণা। বোঝাই যাচ্ছে পালমোনোলজি মানে ফুসফুস ঘটিত, শ্বাসকষ্ট ঘটিত এই সমস্ত রোগ বিষয়ে চর্চা। রীতিমতো ভুগি আমরা সকলেই, প্রায় প্রত্যেকেই ভুক্তভোগী। আমরা সরাসরি চলে যাব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, যেটা বিষয় সেটা হচ্ছে এই পালমোনোলজিতে ঠিক কী কী চিকিৎসা করা হয় এবং শরীরের কোন কোন অংশ এই পালমোনোলজির অন্তর্ভুক্ত? বেসিক্যালি আপনি যেটা বললেন ঠিকই বলেছেন। পালমোনোলজি কথাটার মানেই হচ্ছে ফুসফুসজনিত যে সমস্ত রোগ আছে তার চিকিৎসা। এবার এখন আমাদের এই মডার্ন সায়েন্সে 21st সেঞ্চুরিতে পালমোনোলজি ইজ নট অনলি রেস্ট্রিক্টেড টু লাংস, but it has become a multi-system approach towards dealing various kinds of diseases. তো আমাদের এখন যেটা পরিধি যেটা রয়েছে এখন, সেটা কিন্তু it has extended to intervention like bronchoscopy, thoracoscopy and critical care, as well as to malignancy, oncology, pulmonary oncology. আর তার সাথে এখন আমাদের আরেকটু আমরা যেটা এগিয়েছি সেটা হচ্ছে স্লিপ মেডিসিন। পালমোনারি অনকোলজি বলতে ফুসফুসের ক্যান্সার, এবং তার সাথে হচ্ছে ওএসএ ট্রিটমেন্ট, মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটা ওবিস পেশেন্টদের হঠাৎ করে ঘুমোতে গিয়ে যে নাক ডাকা, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, একটা অবস্ট্রাকশন, সেটারও চিকিৎসা এখন পালমোলজির মধ্যে অন্তর্ভুক্ত। সাধারণত মানে আমরা যারা লেম্যান তাদের কাছে ফুসফুসের সংক্রান্ত রোগ বললে যেটা প্রথমে ভেসে ওঠে সেটা হচ্ছে শ্বাসকষ্ট, অ্যাজমা আর সিওপিডি। এই জিনিসগুলো একটু যদি অ্যাজমা, সিওপিডি এই ব্যাপারগুলো যদি দুটোই শ্বাসকষ্টের রোগ। আমাদের মেনলি যেটা সিমটম থাকে, পেশেন্ট আমাদের কাছে আসে শ্বাসকষ্ট কমপ্লেন নিয়েই আসে, কিন্তু বেসিক্যালি যেটা দেখা গেছে দুটো ডিজিজ প্রসেস কিভাবে হচ্ছে তার প্যাথোফিজিওলজি ইজ টোটালি ডিফারেন্ট। অ্যাজমা হচ্ছে মেনলি একটা এটোপিক ডিজিজ। অ্যাজমা হচ্ছে অ্যালার্জি রিলেটেড এবং তার একটা জেনেটিক প্রিডমিনেন্স আছে। যে পেশেন্টের অ্যাজমা আছে তার নিশ্চয়ই বাড়ির অন্যান্য সদস্যের মধ্যেও কিন্তু এই রোগের প্রবণতা আছে। হয়তো তার জেনারেশন নয়, তার আগের জেনারেশন বা তার পরের জেনারেশন থাকতে পারে। এটা জেনেটিক। শুধু যে অ্যাজমা কারো থাকবে তা নয়, তার ইনিশিয়াল স্টেজে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসের মতো কিছু রোগ থাকতে পারে। যেমন কিছু একটু ডাস্টের এক্সপোজারে হাঁচি, কন্টিনিউয়াস হাঁচি, নাক থেকে জল গড়া, মানে কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি, একদম সাইনোসাইটিস এবং রাইনোসাইনোসাইটিস, অ্যালার্জিক রিলেটেড সাইনোসাইটিস এবং অ্যালার্জিক রাইনোসাইনোসাইটিস সমস্যার মধ্যে এবং এই দুটোই। তো এইটা থেকে ইনিশিয়ালি শুরু হয়, পরের দিক করে কিন্তু এটা যখন লাংস মানে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকে বেশি ইনভলভ করে তখন কিন্তু এটা অ্যাজমাতে কনভার্ট হয়। তো অনেকের কি হয়, আমরা হয়তো দেখতে পারি পেশেন্ট অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আসছে, এবং অনেক সময় দেখা গেছে অ্যালার্জিক রাইনাইটিসটা ক্রনিক হতে 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 আলটিমেটলি পেশেন্ট কিন্তু অ্যাজমার সিমটম নিয়ে আমাদের কাছে এসে যখন তখন একটা খুব শ্বাসকষ্ট নিয়ে, উইজ, সাঁই বুকের মধ্যে আওয়াজ, রাত্রেবেলাতে ঘুমোতে পারছে না, এবং হাঁচি কাশি সারা বছরে একটা, যখনই ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম পড়ছে, ডাস্টে যখনই বেরোচ্ছে, ধুলোতে হাঁচি কাশি, ঠান্ডার এনভায়রনমেন্টে, তখন তার শ্বাসকষ্ট হচ্ছে এবং রোগটা আরও বেড়ে যাচ্ছে। এইরকম সিমটম নিয়ে যখনই কোনো পেশেন্ট আসে তখন আমাদের কিন্তু অ্যাজমার কথা মাথায় রাখতে হবে। মানে সব ধরনের কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি থেকে কি সেটাকে অ্যাজমাতে টার্ন করার সম্ভাবনা থাকে? এক্স্যাক্টলি, সেটার জন্যই আমরা পেশেন্টকে ইনিশিয়াল স্টেজ থেকে বলে রাখি যে ট্রিটমেন্টটা যেন প্রথম থেকেই করে, যেন নেগলেক্ট না করে। যদি কারো ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আছে সে যেন সেটাকে নেগলেক্ট না করে। দরকার পড়লে ডাক্তারবাবুর কাছে এবং প্রপার পালমোলজিস্টের কাছে গিয়ে তার যে এক্স্যাক্ট ট্রিটমেন্ট, যেমন নেজাল স্প্রে, স্টেরয়েড স্প্রে, কিছু স্টেরয়েডাল, কিছু তার অন্য মেডিকেশন, এবং আরও অন্যান্য কিছু মেডিকেশন আছে, সেটা আমি আর ডিটেলস এখন বলছি না। তার প্রপার ট্রিটমেন্টে যেন তারা যায়।
যদি সেটা ইনিশিয়াল স্টেজ থেকে শুরু হয় তাহলে ভবিষ্যতে তাহলে তার অ্যাজমার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমে যায়, রিস্কটা অনেকটা কমে যায়। আচ্ছা, তার মানে পুরো ব্যাপারটাই অনেকটাই শ্বাসকষ্ট রিলেটেড। শ্বাসকষ্ট রিলেটেড। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটা তো শুধু ফুসফুস নয়, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটা শুরু হচ্ছে নাক থেকে এবং আপ টু একদম হচ্ছে আমাদের টার্মিনালি একদম রেসপিরেটরি ব্রঙ্কিয়ালস পর্যন্ত, মানে লাংসের এন্ড পর্যন্ত। তো নাক থেকে শুরু করে লাংস পর্যন্ত পুরোটাই হচ্ছে একটা রেসপিরেটরি ট্র্যাক্ট। তার মধ্যে যে কোনো ছোট ছোট প্রবলেম কিন্তু পুরোটাই পালমোলজির মধ্যেই আসছে, এবং প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে তার বিশ্লেষণ করা, কেন হচ্ছে এবং তার প্রপার ট্রিটমেন্ট কিন্তু ইনিশিয়াল স্টেজ থেকে যদি আমরা শুরু করে দিই তাহলে এই ভয়ঙ্কর যে পরিণতি হচ্ছে অ্যাজমার যে এক্সারবেশন, যাতে পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট হতে হচ্ছে, এবং হসপিটালে অ্যাডমিট করা মানে হচ্ছে তার ফাইন্যান্সিয়াল একটা বিশাল বড় ধাক্কা, বিরাট ধাক্কা, এবং ফ্যামিলিগতভাবে একটা ডিস্ট্রেস, এই যে কাজের লস, এই যে ওয়ার্ক আওয়ার লস, ফাইন্যান্সিয়াল লস, এগুলো সব কিছু আমাদের এড়াতে পারি যদি আমরা ইনিশিয়াল স্টেজ থেকে যদি ট্রিটমেন্টটা করি ঠিকঠাক। যেটা আলোচনা আমরা ছিলাম সেটা হচ্ছে যে এই ক্রনিক ডিজিজগুলো, হ্যাঁ, মানে ঠান্ডা লেগে যাওয়া, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এগুলো অ্যাজমায় টার্ন করতে পারে। আচ্ছা, তার সঙ্গে আরও কতগুলো ব্যাপার, যেমন আমরা দেখি যে অনেকেরই, ইভেন আমারও ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা থেকে বলছি যে অল্প গরম ঠান্ডা গরম একটুখানি হলেই মাথা টাথা ভার হয়ে যায়, নাক মুখ দিয়ে জল পড়তে থাকে, এগুলো সাইনোসাইটিসের পার্ট। আমাদের সাইনাস মেনলি হচ্ছে ফ্রন্টাল সাইনাস এবং হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এই যে সাইনাস যে এয়ার যে পকেটগুলো আছে আমাদের স্কালের মধ্যে, কিছু এয়ার পকেট, সেটাকে আমরা সাইনাস বলি। তার মধ্যে হচ্ছে ইনফ্লামেশন এবং তার মধ্যে লিকুইড মানে ফ্লুইড জমছে, পাস জমছে, সেটার থেকে মনে হচ্ছে মাথা ভার করা, একদম যে ব্যথা, হেডেক, যে ইনিশিয়াল ঘুম থেকে উঠে যে একটা অস্বস্তি হয় কাজ করতে, কিন্তু আস্তে আস্তে দিনের থেকে যখন কাজ করতে থাকে তখন দিন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। ইনিশিয়ালি ঘুম থেকে উঠে মনে হয় যেন চোখ মুখ লাল হয়ে থাকছে, নাক থেকে জল পড়াচ্ছে, মাথাটা একটা ভার হয়ে থাকছে। এগুলো কি হয় আমরা নরমালি নেগলেক্ট করি, এগুলো কি দিনের পর দিন নেগলেক্ট করলে পরে কিন্তু এই পরিণতিটাই হয়, যেটা আমি একটু আগেই আপনাদেরকে বললাম যে অ্যাজমাতে কিন্তু কনভার্ট হতে পারে। সবার হয়তো হবে না, কিন্তু যার হবে তার কিন্তু ভয়ঙ্কর পরিণতি। আর আরো কতগুলো হবে, যেমন সিওপিডি বলে একটা ব্যাপার আমরা শুনি। হ্যাঁ, সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এবং কথাটার মধ্যেই তার মানে লুকিয়ে আছে। ক্রনিক মানে বুঝতে পারছেন এটা একটা লং ডিউরেশনের রোগ, ক্রনিক রোগ। অবস্ট্রাকটিভ মানে একটা অবস্ট্রাকশন হচ্ছে, মানে লাংসের যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, যে এয়ারটা আমাদের লাংসের মধ্যে যাচ্ছে, রাস্তার পথে কোথাও একটা অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশনের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, এটাই হচ্ছে রোগটা বেসিক্যালি। কিন্তু সিওপিডির সাথে অ্যাজমার একটাই তফাৎ, যে অ্যাজমার যেমন একটা অ্যাটোপি, মানে অ্যাটোপিক একটা অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে পেশেন্টদের মধ্যে, সিওপিডির মধ্যে কিন্তু সেটা থাকে না। সিওপিডি হচ্ছে একটা ক্রনিক, আমাদের এয়ারওয়ের মধ্যে একটা ইনফ্লামেশন, একটা, যেমন আমরা স্মোকারদের আমরা যেটা বলি, স্মোকারদের মেনলি সিওপিডি রোগটা হয়। তার সাথে যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কন্টিনিউয়াস একটা ডাস্ট, ধুলো, হ্যাঁ, এবং পলিউশনের মধ্যে যাদের প্রচন্ড এক্সপোজড হতে হয়, ফিল্ড জবে যারা আছেন, যেমন আমাদের পুলিশ পার্সোনালরা, ট্রাফিক যারা কন্ট্রোল করছেন, ধুলো ময়লা যারা কাজ করছেন, যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করছেন, হ্যাঁ, সেই সমস্ত প্রফেশনালদের যেমন এই জিনিসটা কিন্তু খুব সচরাচর দেখা যায় সিওপিডি। এবং যারা স্মোকার, ক্রনিক স্মোকার যারা, তাদের কি হচ্ছে, ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, যে জিনিসটা পার্টিকেল বা যে ইনসাইটিং যে এজেন্টটা, যেমন স্মোকের মধ্যে যে স্মোকের যে ডাস্ট এবং যে হাজারটা যে অন্যান্য যে ইনসাইটিং এজেন্টগুলো আছে, সেইগুলো যখন রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে আঘাত করছে, ক্রনিক্যালি আঘাত করে করে জায়গাটাকে ইনফ্লেম করে দিচ্ছে, ইনফ্লেম করে দিয়ে একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, এবং আমাদের নর্মাল যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে ফ্লোরা এবং তার যে সমস্ত লাইনিংয়ের যে একটা নর্মাল ফিজিওলজি, সেটাকে নষ্ট করে দিচ্ছে। সেটা নষ্ট করার ফলে হচ্ছে কি, যে নর্মাল যে ফাংশনিং সেটা হচ্ছে না, যে একটা অবস্ট্রাকশনের মতো কি হচ্ছে, ওখানকার যে রাস্তাটা হচ্ছে সেটা আস্তে আস্তে কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, প্যাসেজটা আরো আগের মতো স্মুথ থাকছে না, চড়া থাকছে না। ওই জন্য যখনই আমরা নিঃশ্বাস দিয়ে যাচ্ছি আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। সেটা একটা ওভার দ্য পিরিয়ড অফ ইয়ার্স, মানে 10 ইয়ার্স 20 ইয়ার্স হতে 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 গ্র্যাজুয়ালি যখন একটা পার্সন 30 বা 40 ইয়ার্স ক্রস করছে, তাদের সিমটমগুলো দেখা দিচ্ছে এবং অ্যাকুট হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু রিভার্সিবল নয়। অ্যাজমাতে কি হচ্ছে, একটা কিছুদিন ওষুধ খাওয়ার পর যেমন একটা পেশেন্ট মোটামুটি সিমটম ফ্রি থাকছে, বা যখন ওয়েদার ঠিক হয়ে যাচ্ছে, যখন এক্সপোজারটা থাকছে না, অ্যালার্জিক এক্সপোজার থাকছে না, তখন পেশেন্ট ভালো থাকছে, আমরা বুঝতে পারছি যে তার কিছু আছে কিনা। কিন্তু সিওপিডি থাকছে কি, সিওপিডি কিন্তু সারা বছর কিন্তু তার এই প্রবলেমটা তাকে ফেস করতে হবে, এটা কিন্তু কমবে না, এটা কিন্তু ইরিভার্সিবল।
অ্যাজমার ক্ষেত্রে কিছুটা যদি রিভার্সিবল হয়, সিওপিডির ক্ষেত্রে পুরোটাই ইরিভার্সিবল। একবার যদি ড্যামেজ হয়ে গেছে সেটা থেকে কিন্তু আর সে মুক্তি পাবে না। এটা কিন্তু আরেকটু ভয়ঙ্কর রোগ। শুনছেন দর্শকবৃন্দ, আমরা এই ধরনের ব্যাপারগুলোকে ভীষণ অবহেলা করি। নাক দিয়ে জল পড়ছে, মাথা ব্যথা করছে, সকালবেলা যে ডাক্তারবাবু বললেন, যেগুলো আমরা নিত্যদিন অনেকেই ভুগি। সকালবেলা উঠে দেখা গেল মাথা ভার, নাক ভার, গলা ব্যথা করছে। আমরা একেবারেই সারাদিনের যখন কাজকর্ম চলে তখন সেগুলো আস্তে আস্তে কমতে থাকে, ফলে আমরা একেবারেই গুরুত্ব দিই না। খুব স্বাভাবিক, মানে এটা সত্যি আমরা গুরুত্ব দিই না, কিন্তু গুরুত্বটা দেওয়া যে কতটা দরকার সেটা কিন্তু আমরা আজকের আলোচনায় বুঝতে পারছি। ডক্টর ব্যানার্জি কিন্তু আমাদের কাছে সেই জিনিসগুলো তুলে ধরছেন। ডক্টর ব্যানার্জি, এইবারে যেটা যাব সেটা হচ্ছে যে এগুলোর চিকিৎসা কি? আচ্ছা, চিকিৎসার মধ্যে যেমন দুটোই তো ডিফারেন্ট এন্টিটি। অ্যাজমা বলুন, সিওপিডি বলুন, আরও কিছু এন্টিটি আছে যেখানে এরকম শ্বাসকষ্ট হয়। এটা হচ্ছে আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। সেটারও অনেক ভ্যারাইটি আছে। যেমন কিছু যাদের অটোইমিউন কন্ডিশন আছে, যেমন কারোর এসএলই আছে, রিউমাটয়েড আর্থারাইটিস আছে, সেখান থেকেও কিন্তু ফুসফুসের রোগ হয়। সেটাকে আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলি। সেটাতে লাংসের মেইনলি ফাইব্রোসিস হয়, যেমন ফুসফুস কিন্তু ছিবড়ের মতো হয়ে যায়, স্টিফ হয়ে যায়। একটা ফুসফুস যেমন বেলুনের মতো যেমন এক্সপ্যান্ড করে, সেই রকম আর এক্সপ্যান্ড করতে পারে না, ছিবড়ের মতো হয়ে যায়, তখন তার শ্বাসকষ্ট হয়। তো সেগুলো একটু পরের দিক করে, যখন এজেড একটু পপুলেশনে এগুলো বেশি দেখা যায়। তো আইএলডি ইজ ওয়ান অফ দ্য কজেস ফর শর্টনেস অফ ব্রেথ। তার সাথে যেটা হচ্ছে কিন্তু অনেক সময় আমাদের ফুসফুস ছাড়াও আমাদের যে হার্ট, হ্যাঁ, হৃৎপিণ্ড রিলেটেড কিন্তু অনেক প্রবলেম আছে, যেমন হার্ট ফেলিয়ার। অনেক পেশেন্ট আছে যাদের হার্ট ফেলিয়ার আছে, হাইপারটেনশন আছে, তাদের হার্ট ফেলিয়ার হচ্ছে। ক্রনিক্যালি হার্ট ফেলিয়ার হতে কিন্তু তার ফুসফুসের মধ্যে জল জমে। সেই ফুসফুসে জল জমলে কিন্তু শ্বাসকষ্ট হয়। তো এই জিনিসটা কিন্তু একজন প্রপার পালমোনারিস্টই বলতে পারবে যে তার সেটা সিওপিডি আছে, নাকি তার হার্ট থেকে হার্ট ফেলিয়ার হয়ে শ্বাসকষ্ট হচ্ছে, নাকি অ্যাজমা থেকে শ্বাসকষ্ট হচ্ছে, নাকি আইএলডি আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু একজন প্রপার পালমোলজিস্ট যে এই জিনিসগুলো নিয়ে ডিল করে সেই বলতে পারবে। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ট্রিটমেন্ট কি, অ্যাজমার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। অ্যাজমা হচ্ছে বেসিক্যালি একটা অ্যালার্জিক টেন্ডেন্সি জনিত রোগ, কিন্তু সেটার জন্য আমাদের যেটা করতে হবে, যে জিনিসটাতে অ্যালার্জি আমাদের হচ্ছে, যেমন কারোর ডাস্ট এক্সপোজারে হচ্ছে, কারোর কোনো স্ট্রং পারফিউম বা ইনসেন্স স্টিক্স হচ্ছে গন্ধ, সেটা থেকে হচ্ছে, তো সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে। 1 নম্বর, যদি আমি সেটাকে অ্যাভয়েড করতে পারি জাস্ট বাই ওয়ারিং আ সিম্পল মাস্ক। আমাদের কোভিড কিন্তু শিখিয়ে দিয়ে গেছে যে মাস্কের ইম্পর্টেন্স কতটা। আমরা কিন্তু আস্তে আস্তে আবার মাস্ক পরা দিনে দিন ভুলে যাচ্ছি, কিন্তু আমরা যখন মাস্ক পরেছিলাম এটা কিন্তু আমরা দেখেছি যে অ্যাজমার প্রবণতা যে নিয়ে পেশেন্ট আসছিল সিমটম নিয়ে, সেটা কিন্তু অনেকটা কমে গেছিল। তো 1 নম্বর হচ্ছে আমাদেরকে যে কারণে আমাদের অ্যালার্জিটা হচ্ছে সেই ইনসাইটিং এজেন্ট থেকে আমাদের এক্সপোজারটাকে বন্ধ রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিন্তু মাস্ট ইনহেলার। অ্যাজমার হচ্ছে মেইন ট্রিটমেন্ট হচ্ছে ইনহেলার। এখন ইনহেলারের ওপরে কিন্তু কোনো বিকল্প নেই আমাদের কাছে। এই ইনহেলার হচ্ছে বেসিক্যালি হালকা ডোজের আমাদের স্টেরয়েড থাকে, সিস্টেমিক স্টেরয়েড আমরা নিচ্ছি না, ইনহেলেশনাল ফর্ম অফ কর্টিকোস্টেরয়েড, যেটা হচ্ছে ইনহেলারের মধ্যেই থাকে। সেই ইনহেলার এখন অনেক রকমের আমাদের পদ্ধতি আলাদা চলে এসছে, যেমন অনেকটা আমরা বলি মিটার ডোজ ইনহেলার, অনেককে বলি আমরা ড্রাগ পাউডার বেসড ইনহেলার। ঠিক আছে, ইনহেলার এখন অনেক ভ্যারাইটি হয়ে গেছে, যার যেরকম দরকার। কিন্তু ইনহেলার হচ্ছে মাস্ট। যার অ্যাজমা আছে তাকে কিন্তু রেগুলারলি একবেলা করে না হলেও দুবেলা করে না হলেও একবেলা করেও অ্যাটলিস্ট যেরকম ডোজে প্রেসক্রাইবড যে ডোজ, সেই ডোজে কিন্তু ইনহেলার নিতেই হবে। এবং এটা ভুলে গেলে হবে না যে আমি এখন ভালো আছি মানে আমার ইনহেলার আর লাগবে না। এটা কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট যারা আমাদের কাছে আসছে এখন শীতকালে, তারা এই কথাটাই বলছে যে আমরা কিন্তু এর আগে ডাক্তারবাবু ভালো ছিলাম, এই ঠান্ডাটা পড়লো আমার আবার কিন্তু শ্বাসকষ্ট শুরু হলো। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি আপনি কি ইনহেলারটা নিচ্ছেন কি নিচ্ছেন না? উনি বলেন যে না, ডাক্তারবাবু আমাকে বলেছেন যে আর ইনহেলার নেওয়ার দরকার নেই। আমি বললাম যে এটা কি ডাক্তারবাবু আপনাকে লিখিতভাবে মানে বলেছেন, নাকি আপনি এটা জাস্ট নিজের মধ্যে করে এটাই করলে? যে হ্যাঁ ওই রকমই, মানে ওনারাও নিজেরা কনফিউজ যে ইনহেলারটা কি নিতে হবে নিতে হবে। আমি তাদেরকে স্ট্রিক্টলি বলি যে ইনহেলার কিন্তু মানে আপনি যেরকম নর্মাল আপনি প্রেশার সুগারের ওষুধ খাচ্ছেন, এবং প্রেশার এবং সুগার যেমন একটা ক্রনিক রোগ সারবার নয়, আপনাকে ওষুধকে কন্ট্রোলে রাখতে হবে, অ্যাজমার রোগটাও কিন্তু সেই রকম, আপনাকে ইনহেলার নিয়ে কন্ট্রোলে রাখতে হবে। আপনার যে সিমটম নেই মানে যে রোগটা যে সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে তা নয়, আপনাকে ইনহেলার নিয়েছেন বলে এটা কন্ট্রোলে আছে। আপনি যদি 10 দিন পর বা 15 দিন পর এটা নেওয়া বন্ধ করে দেন, আস্তে আস্তে কিন্তু আবার লাংস ফ্লেয়ার আপ করবে, আবার আপনার শ্বাসকষ্ট হবে। সো বেসিক্যালি দুটো জিনিস, একটা হচ্ছে অ্যালার্জি টেন্ডেন্সিটাকে আমার কাট করতে হবে,
তার জন্য যা যা মেডিকেশন আমি দেবো, এবং হচ্ছে অ্যালার্জির যে এক্সপোজার সেটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাকে ইনহেলার ইউজ করতে হবে। এই দুটো জিনিস যদি আমি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি তাহলে অ্যাজমা থেকে অনেকটাই আমরা মুক্তি পাবো। তার সাথে আমরা যারা এজেড মানে মোর দেন 50 ইয়ার্স অফ এজ এবং যাদের রেকারেন্ট এক্সারবেশনটা হয় তাদেরকে আমরা বলি বছরে অ্যাটলিস্ট একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা কিন্তু নেওয়া খুবই দরকার। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন শুধু আমরা অ্যাজমাকে বলছি না, অ্যাজমা পেশেন্ট বাদ দিয়ে সিওপিডি পেশেন্ট, আইএলডি পেশেন্ট, এখন ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিন সেটা কিন্তু এই ফুসফুসজনিত রোগ বাদ দিয়েও যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, যাদের হার্টের প্রবলেম আছে তাদেরকেও আমরা দিয়ে রাখছি। তাতে কিন্তু অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে চট করে যে ঠান্ডা লেগে যাওয়ার যে দাঁতে যে একটা যে ইনফেকশন আমার হয়ে গেল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের, ইনফ্লুয়েঞ্জার যে আমাদের ভাইরাস তার থেকে যে আমার একটা ছোটখাটো যে একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলো বা নিউমোনিয়া হলো, সেটার প্রবণতা তো কমই, এবং সিভিরিটি অফ দ্য ডিজিজ যে তার কতটা বাড়াবাড়ি হচ্ছে সেই বাড়াবাড়িটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেয় যদি আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা বছর একবার করে অ্যাটলিস্ট নিয়ে থাকি। তার সাথে কিন্তু আরেকটা ভ্যাকসিন আমাদের কাছে আছে এই মুহূর্তে, যেটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। সেটাও আমরা কিছু পেশেন্ট, স্পেসিফিক কিছু পেশেন্টদের আমরা মোর দেন 50 ইয়ার্স যাদের এজ তাদেরকে দু ধরনের ভ্যাকসিন, যেটা হচ্ছে 5 বছরে একবার ভ্যাকসিন দেওয়া হয় এবং একটা লাইফ টাইম ভ্যাকসিন আছে, দুটো রকম ভ্যাকসিন আমরা তাদেরকে প্রেসক্রাইব করে থাকি। তো অ্যাজমার মধ্যে হচ্ছে মেনলি যেটা বললাম, এক হচ্ছে অ্যালার্জি টেন্ডেন্সি কাট করা, ইনহেলার নেওয়া, এবং থার্ড হচ্ছে ভ্যাকসিনেশন। সিওপিডির ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে মেনলি হচ্ছে আমরা যেটা প্রথমে বলি যে আপনার কেন যে সিওপিডিটা হলো, মেনলি হচ্ছে স্মোকিং এর জন্য। তো ফার্স্ট অ্যাডভাইস আমরা করি সিসেশন অফ স্মোকিং। স্মোকিংকে যতটা কমানো যায়, বন্ধ করে দেওয়া তো ইনিশিয়ালি পসিবল হয় না, যারা ক্রনিক স্মোকার তাদের তো সিগারেট হয়তো দিনে একটা হলো বা দুটো খেতে হচ্ছে। আমরা বলি যতটা মানে কম করা যায়, যদি 5টা তাহলে সেটা থেকে যেন একটা করে, একটা থেকে আস্তে আস্তে বন্ধ করা যাবে। একবারে সহজ ব্যাপার নয়, সহজ ব্যাপার না, সহজ ব্যাপার নয়। অনেকে আছে যারা 1 বছর বন্ধ করেও তারা আবার শুরু করে, তো এটা পসিবল, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে যায় আলটিমেটলি। তো সিওপিডির ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদেরকে স্মোকিং কাট ডাউন করতে হবে, যে জন্য যে ক্রনিক ইনফ্লামেশনটা হচ্ছে সেটা যদি আমরা বন্ধ করি, আমাদের স্টাডিতে আছে যে দেখা গেছে যে লাংসের হেলথ কিন্তু আগের মতো অনেকেই ফিরে পেয়েছেন। আগের মতো যে যে হেলথটা ছিল, লাংস যে হেলদি ছিল, অ্যাটলিস্ট 70 to 75% অফ যারা এরকম স্মোকিং ছেড়ে দিয়েছেন তাদের কিন্তু আর্লি স্টেজে দেখা গেছে লাংস আগের মতো আবার কন্ডিশনে ফিরে গেছে এবং তাদের সিওপিডি সিমটম আস্তে আস্তে কমে গেছে। তাহলে এই স্মোকিং একটা বড় কারণ, স্মোকিং বন্ধ করা। আর কি কি সাবধানতা নেওয়া উচিত এই পালমোনারি ডিজিজগুলোতে? সাবধানতার মধ্যে ক্যান্সার ইজ এ ডিফারেন্ট ইস্যু। ক্যান্সার তো আমাদের হাতে কিছু নেই, কিন্তু যেটা আর হ্যাঁ সেকেন্ড হচ্ছে আমাদের ওই বললাম ভ্যাকসিনেশন পার্টটা তো আছেই, এবং দরকার পড়লে যা যা ট্রিটমেন্ট দরকার, যদি আমাদের দেখা গেছে যে সিওপিডি পেশেন্টদের কোনো কোমরবিডিটি আছে, যেমন ধরুন কারোর ডায়াবেটিস আছে, কারো হাইপারটেনশন আছে, তো সেইগুলো ট্রিটমেন্টও করতে হবে। আমি যদি দেখি যে সিওপিডি এক্স্যাক্টলি, আমি যদি দেখি যে একটা সিওপিডি পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছে, তার নিউমোনিয়া হয়েছে কিন্তু তার ডায়াবেটিস একদম কন্ট্রোল নেই, এবং যদি তার ডায়াবেটিস কন্ট্রোল না থাকে তার তো নিউমোনিয়া হওয়ার হাই চান্স, এবং তার নিউমোনিয়া হলে তার তো সিওপিডি এক্সারবেশন হবে। তো আমাদেরকে সমস্তটাই দেখতে হবে যে তার যদি কোনো কোমরবিডিটি আছে সেটাকেও আমার কন্ট্রোলে রাখতে হবে। সিওপিডির জন্য যা যা ট্রিটমেন্ট তার মধ্যে ইনহেলারও একটা পার্ট, এবং এবং অ্যাজমার ইনহেলারের যে ট্রিটমেন্ট প্রেসক্রিপশন এবং সিওপিডির যে ট্রিটমেন্ট কিন্তু একটু আলাদা, তার যে কম্পোজিশন, ইনহেলার কম্পোজিশনটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ, তো আমি বলবো সবসময় রেকমেন্ড করি যে একজন প্রপার পালমোনিস্টের কাছে গিয়ে এক্সাক্ট তার কি কি ট্রিটমেন্ট দরকার এবং ইন্ডিভিজুয়ালাইজ করে দেওয়া, যে আপনার হয়তো একটা ইনহেলারই লাগবে এবং কাউকে বলা যে আপনার হয়তো 2টো ইনহেলার লাগবে। জেনারেলাইজ নয় যে হ্যাঁ সবারই ক্ষেত্রে সব রকম ইনহেলার লাগবে, যার যেরকম দরকার মিনিমাম টুকু যেন সে তার ট্রিটমেন্টটা চালিয়ে যায়। এবং আরেকটা যেটা হচ্ছে, এবং নিজেকে খুব সাবধানে রাখা, চট করে ঠান্ডা গরমে এক্সপোজার, চট করে ঠান্ডা ফ্রিজ থেকে গিয়ে ঠান্ডা জল খেলাম, চট করে এসিতে বসে গেলাম, এরকম নয়। কারণ তার তো অলরেডি লাংস ইজ কম্প্রোমাইজ, তার তো হেলথটা অত আগের মতো নেই, তার তো ইমিউন পাওয়ার লাংসের অনেক কম, তো চট করে ঠান্ডা লেগে যাওয়ার যে ধারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় বলে আমি বলি একটু সাবধানে থাকতে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যেটা আপনি বললেন যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, তা মানে কারোর ফ্লু হয়নি বা ইনফ্লুয়েঞ্জা হয়নি, তাও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রেগুলার নেওয়ার, আমরা যেমন ছোটবেলা থেকে আমাদেরকে ভ্যাকসিন, হাজার রকমের ভ্যাকসিন দেওয়া হয়েছে, কি কারণে? যাতে রোগটা না হয় বা যদি হয়ে থাকে তার জন্য সিভিরিটি খুব কম থাকে, একটা ইমিউন পাওয়া। আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কিন্তু তাই এরকমই। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হচ্ছে প্রত্যেক বছরই ইনফ্লুয়েঞ্জার
যে স্ট্রেন বলুন সেগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, এবং যে আমরা সবসময় যে ইনফ্লুয়েঞ্জার প্রতি আমরা যে মানে ইমিউন থাকবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এই জন্য বছরে একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেওয়া সবারই দরকার, যাদের স্পেশালি অ্যাজমা সিওপিডি আছে। আমি নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালের জন্য বলছি না, যাদের অ্যাজমাতে যারা ভুগছেন বা সিওপিডিতে অনেকদিন ধরে বছর ধরে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, বারবার হসপিটালে অ্যাডমিট হতে হচ্ছে, তাদের কিন্তু ভ্যাকসিনেশনটা খুব দরকার। মানে অ্যাজমা আর সিওপিডির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য শরীরে অনেকটা আমাকে একটা ইমিউনিটি কভারেজ দিচ্ছে হচ্ছে এই ভ্যাকসিন। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি মানে যাদের বডি মাস ইন্ডেক্স কিন্তু অনেকটাই বেশি, হ্যাঁ হ্যাঁ, তাদের কিন্তু ওবেসিটি কাট ডাউন করতে হবে, 1 নম্বর। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে যে এক্সারসাইজের কথাটা কিন্তু আমরা একদম মাথায় রাখছি না। হ্যাঁ, আমরা এতটা এখন কাজে ব্যস্ত হচ্ছি, আমরা এক্সারসাইজের জন্য অ্যাটলিস্ট দিনে 8 ঘন্টা থেকে 40 মিনিট সময় বের করতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস জানি, অনেককে এমন জানি যে যারা বলেন রীতিমতো যে আমরা সারাদিন এত দৌড়দৌড়ি করি আর এক্সারসাইজ করার দরকার হয় না, এটা কি সঠিক? দেখুন, তাতে তো কিছুটা ক্যালোরি বার্ন আউট হচ্ছে, ঠিক কথা, ক্যালোরি বার্ন আউট হচ্ছে, কিন্তু আমার ধরুন যদি আমার সিওপিডি অ্যাজমা থাকে বা চেস্টে কোনো প্রবলেম থাকে, তাতে সেখানে কি আমার হাঁটাচলা করলে কি সেটা এফেক্টিভ হবে, নাকি আমি যদি 8 ঘন্টা বসে একটু প্রাণায়াম করি, যদি আমি ব্রেথ রিটেনিং যে এক্সারসাইজগুলো আছে, শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, শ্বাসকে ধরে রাখার যে আস্তে আস্তে যে ক্ষমতা বৃদ্ধির যে এক্সারসাইজগুলো আছে, সেইগুলো যদি করি সেটা বেশি এফেক্টিভ হবে। তো আমাকে বুঝে নিতে হবে যে কোনটা আমার এখন দরকার। আমি যদি হাঁটাচলা করলাম তাতে কি আমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে? তা না, কিছু গ্রেডেড ওয়েতে এক্সারসাইজ করা, কি কি এক্সারসাইজ দরকার আমার সেটা আমার করতে হবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই সিওপিডি, অ্যাজমা, ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যেটা সব থেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে ওই লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার। এটা যদি হয়, প্রথম কথায় কারণ কি আছে কিছু? হ্যাঁ, কারণ তো অনেক অবশ্যই আছে। মোস্ট ইম্পর্টেন্ট কজই হচ্ছে এখন বায়োমাস ফুয়েল এক্সপোজার এবং স্মোকিং। এইটা হচ্ছে এখন নাম্বার 1 থেকে নাম্বার 2 কজ। বাকি আরও অনেক কজ আছে, জেনেটিক কিছু প্রিডিসপোজিশন থাকে, ফ্যামিলিগত অনেক জেনেটিক কিছু প্রবলেম থাকে, তাদের সেই ক্যান্সার হয়। এবং ক্যান্সার, লাং ক্যান্সারের যেটা মানে সব থেকে ডিফিকাল্ট এবং আমাদের খারাপ লাগে আর কি ট্রিটমেন্ট করতে গিয়ে, যে পেশেন্ট কিন্তু ইনিশিয়ালি সে বুঝতেই পারে না যে তার ক্যান্সার হয়েছে। তার একটাই কারণ যে লাংস, আমাদের বডিতে যে দুটো অর্গেন, সেগুলো কিন্তু বেশ বড় সাইজের অর্গেন, তার মধ্যে কিন্তু ক্যাপাসিটি অনেক। একটা লাং টিউমার ছোট্ট বা ক্যান্সার যে টিউমারের যে গ্রোথটা হচ্ছে ইনিশিয়ালি, সেটা কিন্তু একটা ছোট্ট এ থেকে শুরু হচ্ছে, তারপর আস্তে আস্তে সেটা বড় আকার নিচ্ছে। আমাদের লাংসের ক্যাপাসিটি এতটাই যে তার মধ্যে একটা ছোট্ট টিউমার যদি গ্রো করে, আমরা কিন্তু ইনিশিয়ালি কিছু বুঝতে পারি না, কারণ লাংসের ভেতরে আমাদের কোনো পেন ফাইবার নেই। এক্স্যাক্টলি, আমাদের যেমন অন্যান্য অর্গানিক পেন ফাইবার আছে, কিছু একটা হলে আমরা বুঝতে পারি যে কিছু একটা সমস্যা হচ্ছে। লাং ক্যান্সারের ক্ষেত্রে আমরা সেটা বুঝতে পারি না। জেনারেলি দেখা গেছে যারা ক্রনিক স্মোকার, তাদের একটা সবসময় কাশির একটা প্রবণতা থাকে, একটা ক্রনিক কাফ একটা সবসময় হতে থাকে, ফুসফুসে একটা কাশি হচ্ছে, তারা সেটাকে নর্মাল ভেবে নেয় যে আমি তো স্মোক করি, আমি তো কাশি, এটা তো নর্মাল। কিন্তু যাদের ধরুন ক্যান্সার ডেভেলপ করছে, তাদেরও কিন্তু কাশি হয়। এমন নয় যে কোনো সিমটম থাকে না, কাশি, একটু শ্বাসকষ্ট, একটু কাশির সাথে রক্ত ছিটে ফোটা পরের দিকে অ্যাডভান্স স্টেজে, সেগুলো কিন্তু হয়। কিন্তু কাশিটা দিয়ে কিন্তু অনেক সময় শুরু হয়, একটু হালকা বুকে ব্যথা, যদিও এটা পরের দিকে হয়। কাশিটা জেনারেলি ওইভাবে কনফিউজ হয়ে যায় মানুষ যে আমার কাশিটা কেন হচ্ছে। পরের দিকে যখন কাশিটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন হয়তো হঠাৎ করে আমরা এক্সরে করে দেখলাম যে একটা বড় একটা গ্রোথ হয়ে গেছে। যখন আমরা দেখি যে গ্রোথটা অনেক বড় হয়ে গেছে, যখন সে হসপিটালে আসছে, তখন কিন্তু সে অলরেডি একটা অ্যাডভান্স স্টেজে চলে আসছে। সেই অ্যাডভান্স স্টেজে কিন্তু আমরা কিছু করতে পারি না, কারণ অ্যাডভান্স স্টেজে ট্রিটমেন্ট, মানে লাং ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু খুব একটা ভালো নয়। মানে প্রগনোসিস ইজ ভেরি পুয়ার অ্যাকচুয়ালি ইন লাং ক্যান্সার, খুব র্যাপিড স্প্রেড করে, এবং এটা ট্রিটমেন্ট করেও যে খুব একটা আমরা মানে পাই তা কিন্তু না, কারণ অলরেডি সে অ্যাডভান্স স্টেজে চলে গেছে যখন পেশেন্ট আমাদের কাছে আসে সিমটম নিয়ে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। ডক্টর শাশ্বত বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। সৈকত বন্দ্যোপাধ্যায়, ডক্টর সৈকত বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ স্টার্লিং হসপিটালের, এবং তিনি আমাদেরকে পরিষ্কার করে বোঝালেন, তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, পালমোনোলজিস্ট, পালমোনারি ডিজিজ কী এবং কী তার চিকিৎসা এবং তার হাত থেকে নিস্তার পাওয়ার উপায়গুলো কী কী উপায় আমরা অবলম্বন করতে পারি। যা যা বললেন তার অনেক কিছুই আমরা সাধারণভাবে আমাদের জীবনে ঘটে, কিন্তু আমরা সেগুলোকে অবজ্ঞা করে যাই, অবহেলা করে যাই, নেগলেক্ট করে যাই, আমরা হিসেবেই ধরি না। যখন সেগুলো ভারী হয়ে যায় তখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। আর একটু আগে থেকে হলে বোধ হয় চিকিৎসকদেরও সুবিধা হয়, তারাও আপনার ডিজিজটাকে, আপনার রোগটাকে ঠিকভাবে ডায়াগনোসিস করে তারা কিন্তু
ঠিক মতো ওষুধটা দিতে পারেন, সময় মতো ওষুধটা পড়ে, এবং রোগটা হলে সে রোগটা সারিয়ে তোলার সম্ভাবনাটাও অনেক অনেক গুণ বেড়ে যায়। ডক্টর অন লাইভ এখন এ পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকার জন্য। অন্যান্য খবরাখবরের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানের পর্দায়।